परवरदिगार তুমি আমাকে সর্বত্রই সুখে রেখেছো, কিন্তু আমি যে নারী, আমি পারছি না এই বিশাল রাজ্যকে পরিচালনা করতে। তাই আমি মনস্থ করেছি আমার একমাত্র পুত্র জামালের হাতে এ রাজ্য অর্পণ করব। এই কে আছিস? জামালকে পাঠিয়ে দে। আমি জান, আমি জান, আমি জান, আমি জান, আমি জান, আমি জান। আপনি জান, আমাকে কেন ডেকে পাঠিয়েছো? আমি জান। পুত্র জামাল, মাগো স্থির হও, আমার কথা শ্রবণ করো। শোনো, এখন আমার যথেষ্ট বয়স হয়েছে। তোমার আব্বাজান বহুদিন হলো পরলোক গমন করেছেন। আমি এই রাজ্যটা এতদিনে পরিচালনা করেছি। আমি আজ মনস্থ করেছি তোমার বাপজানের রাজ্য আর তোমার বাপজানের এই মসনদ আমি তোমার হাতে অর্পণ করতে চাই। মাগো, আমি জীবনে কোনদিনই তোমার অবাধ্য হইনি। আমি আজও তো হব না। আমি জান, আমি জানতাম আমার পুত্র কখনো আমার অবাধ্য হতে পারে না। তাই আজ আমি মনস্থ করেছি আমার মনের সাধ আশা আজ আমি সব পূর্ণ করব। এই কে আছিস? আমার শাহী তাজ এখানে নিয়ে আয়। আম্মা, আম্মা আইতাছি আম্মা। এই যে আম্মা, এই যে শাহী তাজ আমি নিয়ে আইছি আম্মা। আম্মা এই যে নিয়ে আইছি আম্মা। আম্মা এখন আমি আসি। এসো পুত্র,
উপবেশন করো এই মসনদে। একটি কথা মনে রেখো পুত্র, সারাটি জীবন ভরে অনেক নিষ্ঠার সাথে আমি এই রাজ্য পরিচালনা করেছি, অনেক সততার সাথে এই রাজ্য পরিচালনা। প্রয়োজন হলে নিজের জীবনকে ত্যাগ করবে, কিন্তু নিজের সততা, নিজের ন্যায় নীতির কাছ থেকে কখনো এক পাও পিছু হতে যাবে না। মনে রেখো, এটা তোমার মায়ের আদেশ রইল। মাগো, তুমি শুধু দোয়া করো, তুমি শুধু দোয়া করো, আমি যেন আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তোমার মান মর্যাদা, আমার প্রজা সাধারণের মান মর্যাদা আমি রক্ষা করতে পারি। আপনি যা, সে বিশ্বাস তোমার উপর আমার আছে, তাই তো আজ এই কঠিন সিদ্ধান্ত আমি গ্রহণ করেছি। বাহ, চমৎকার! আজ আমার নয়ন মন সবই সার্থক হয়ে গেল। এতটা বছর, এতটা দিন ধরে আমার একটি পরিচয় ছিল, সেটা আমি ছিলাম বেগম। আর আজ হতে আমার একটি নতুন পরিচয় হলো। আজ থেকে আমি শাহী মাতা, শাহী মাতা, শাহী মাতা। মাগো, মাগো, তুমি শুধু আমাকে আশীর্বাদ করো, তুমি শুধু আমাকে প্রাণে দোয়া করো, আমি যেন তোমার মান মর্যাদা এখনো রাখতে পারি। আপনি জান, আমি যেন আমার জীবনের শেষ রক্তবিন্দু দিও আমি আমার প্রজাদের মান মর্যাদা রক্ষা করে চলতে পারি। তুমি শুধু আমাকে দোয়া করো। আমি তোমায় দোয়া করি পুত্র, প্রজাদের অনেক বেশি ভালোবাসলে দেখবে প্রজারা তোমার জন্য তাদের ভালোবাসা উজাড় করে দিয়েছে। এটাই যে প্রকৃতির নিয়ম। মাগো, কিন্তু আমি ভাবছি কি ভাবছো? আমি তো তোমার কথা রেখেছি। আপনি জান, আমি তো শাহীতাজ আমার মস্তকে নিয়েছি। আপনি জান, আচ্ছা, কি করবে তুমি? আমি কি পারবো এই প্রজাদের মান মর্যাদা রক্ষা করতে? কেন পারবে না পুত্র? কেন তোমার মনে সংশয়? তুমি কেন ভুলে যাচ্ছ তোমার গায়ে বইছে শাহী রক্ত? তুমি আমার রক্ত মাংস খেয়ে এই পৃথিবীর বুকে এসেছ, আমি পেরেছি, অথচ তুমি কেন পারবে না? মাগো, তুমি শুধু আমাকে অভয় দান করলে আমি সবই পারি। আপনি জান, আমি সবই পারি। আমি জীবনে কোনোদিন পিছু পা হইনি, আমি আজও পিছু পা হব না। আপনি জান, আমি আজও পিছু পা হব না। দোয়া করা, সেটা তো আমি সারাটি জীবন ভরেই করব। প্রতিটি বাবা, প্রতিটি মা তার সন্তানদের জন্য দোয়া করে, আশীর্বাদ করে, কিন্তু এগিয়ে যাওয়াটা নিজের কাছে। তুমি আগে নিজেকে তৈরি করো, তুমি প্রস্তুত হও এই রাজ্য পরিচালনা করবার জন্য। আপনি জান, তুমি দোয়া করলে আমি সব অসাধ্যকে আমি সাধনই করতে পারি। আপনি জান, আমি জানি জীবনের এই দুর্গম পথ তোমাকে অতিক্রম করতে হবে, তোমাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। মনে রেখো, আজ থেকে তুমি বাদশাহ। মাগো, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি যে হরিণ শিকার করতে চাই। আপনি জান, আচ্ছা, আমি হরিণ শিকার যাত্রা করব। ঠিক আছে। তাই আমি বলছিলাম কি, আমি যতদিন পর্যন্ত হরিণ শিকার থেকে ফিরে না আসব, ততদিন তুমি এই শাহীতাজ, এই মস্তক আমি প্রতিনিধি স্বরূপ তোমার কাজ চালিয়ে যাবো, এই তো? আমি জান। আচ্ছা, ঠিক আছে, আমি তোমার সে কথা গ্রহণ করে নিলাম। এই কে আছিস? সৈন্য সামন্ত সাজিয়ে দে, আমার পুত্র শিকারে যাবে।
পৃথিবীর বুকে বারবার যেন তোর মতো সন্তানের জননী হতে পারি, আমি বারবার যেন এমন নারী জন্ম নিয়ে পৃথিবীতে আসি, আমি বারবার যেন এমন সুন্দর জন্ম পাই যে জন্মে প্রতিটি বার আমার এই সন্তান আমাকে মা 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 বলে ডাকবে। মাগো, আমার খোকা, আমি তোমার আশীর্বাদে পেলে আমি সবকিছু করতে পারি। আপনি জান, আমি সবকিছু করতে পারি। আমি সব অসম্ভবকে সাধনী করে আমি তোমার বুকে চলে আসবো। আপনি জান, তুমি শুধু আমাকে প্রাণে ভরে দোয়া করো। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাহ, আমার পুত্র জামাল অনেক বড় হয়ে গেছে। আমার আরেকটি দায়িত্ব বেড়ে গেল, জামালকে শাদী করানো লাগবে, কিন্তু উপযুক্ত কন্যা কোথায় পাই? আছে কি কোথাও ভালো পাত্রী? আছে? কোথায়? কই? এই কে আছিস? আফসার ঘটককে পাঠিয়ে দে। ওয়ালাইকুম বেগম আম্মা, আমি হয়েছি শিবনগরের আফসার ঘটক। যাহা কখনো এই এলাকায় ঘটেনি তাহা আজকে ঘটিয়ে যাব। সালাম বেগম আম্মা, সালাম। কেন আবার এই আফসার ঘটককে স্মরণ করেছেন? ঘটক সাহেব, বলুন বেগম আম্মা। আপনার কাজ তো পাত্রী দেখা এবং পাত্র দেখা, তাই জি নয় কি? জি 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 বেগম আম্মা, জি। এই তা- ওখানে দাঁড়ান, যান ওখানে। হ্যাঁ, এবার বলছি, বলুন বেগম আম্মা। আমার পুত্র জামাল, জামাল? জামাল জামাল। আমার পুত্র, জি জি, সে অনেক বড় হয়ে গেছে। অনেক বড় হয়ে গিয়েছে বেগম আম্মা। তার বয়স প্রায় 22। সুবহান আল্লাহ। তা বলেন কি বেগম আম্মা, 22 বছর হয়ে গিয়েছে আমাদের জামালের বয়স? হ্যাঁ ঘটক সাহেব, তাকে শাদী করানোর বিশেষ প্রয়োজন। আপনি বলুন তো, কোথাও ভালো কোনো পাত্রী আছে কিনা? এ, কয়খানা পাত্রী লাগবে বেগম আম্মা? 100, 200, 500, 1000 খানেক? তা যদি বলেন আপনি, আপনার এই শিবনগর রাজ্যে হাজার হাজার পাত্রী এসেছে। হ্যালো, ঘটক সাহেব, হ্যাঁ? আচ্ছা আপনি এদিকে আসুন। বেগম মামা, ওখানে, এই আমার ওখানে। কথা শুনে আপনি ওখানে দাঁড়ান। হাসছেন কেন? জানেন, হ্যাঁ, আসলে সবাই ভাবে হবে রাজ্য পরিচালনা করি, হাসতে জানি না, কিন্তু আনন্দ হাসি সেটা যে আমারও প্রয়োজন। জানেন ঘটক সাহেব, বলুন বলুন বেগম মামা। 2000 5000 কোনো পাত্রীর প্রয়োজন নেই, আমার জামালের জন্য মাত্র একখানা পাত্রীর প্রয়োজন। একখানা মাত্র একখানা। ঠিক আছে বেগম মামা, আমি দেখছি একখানা পাত্রী কোথাও হ্যাঁ, পেয়েছি পেয়েছি বেগম মামা। একটু আমার দিকে স্মরণ করেন। আপনার রাজ্যের ডান পাশে জরিনা বেগম, অতি সুন্দরী, রূপে গুণে একেবারে অতুলনীয়। এই যে দাদি, আরে একটু দেখাও না চেহারাটা। ও দাদি, জামাল বাদশার সঙ্গে তোমাকে বিবাহ হতে হবে। ঘটক সাহেব শুনো, সুবহানাল্লাহ। দাদি ভালো থেকো, ভালো থেকো। লজ্জা নারীর ভূষণ, সে কথা ঠিক আছে, জি। কিন্তু তুমি ভুলে যেও না, যে মেয়েটি আমার পুত্রবধূ হয়ে আসবে ভবিষ্যতে আমারই মতো তাকেও এই রাজ্য পরিচালনা করতে হতেও পারে। তাই তো এমন লজ্জা হলে সে তো তা পারবে না, তাই ও পাত্রে আমার প্রয়োজন নেই। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বেগম মামা। এই একেবারে লজ্জা শরম ছাড়া বেলজ্জা একটি মেয়ে লাগবে। ঘটক সাহেব, হ্যাঁ, হুম, তাহলে আপনি যেটা বললেন ওটাও নয়। কোনটা কোনটা? হ্যাঁ, লজ্জা তো থাকতেই হবে, সম্মান বোধ থাকতে হবে, ইজ্জতের ভয় থাকতে হবে, এবং তাহলে আমি
ধরুন জরিনা, জরিনা, মর্জিনা, মর্জিনা। আচ্ছা বলুন, বানু, আর কিছু বলুন। এই ধরুন কমলা। আহ? কমলা। বেগম মামা, কমলা। ওখানে থেকে গেলেন কেন? থেকে গেলাম কেন, এখানে আমার একটি কথা আছে। জি, কথা হলো নামটা বেশ ভালো লেগেছে, তবে পুরোপুরিতে বললে বেগম মামা আরো তো আপনার ভালো লেগে যাবে। হ্যাঁ? না, আগে আমি পাত্রীর বর্ণনা দিচ্ছি, হ্যাঁ? আপনি দু কান ভরে হ্যাঁ বলুন। একদম শুনে নিন, তারপরে আমার পুত্রের জন্য পাত্রী দেবেন আপনি। তবে শুনুন, বলুন বেগম মামা। আমার পুত্রের জন্য পাত্রী চাই। হুম? আমাকে দেখুন, প্রথমে পায়ের থেকে মাথা পর্যন্ত ঠিক এতটাই উঁচু হতে হবে। তারপরে আমার মতো গায়ের রং হলে হবে না, আমার পুত্রবধূর গায়ের রং হতে হবে দুধে আলতা, আর তার চোখ দুটো হবে পটল চিরা চঞ্চলা হরিণী, আর তার ঠোঁট দুটো হবে ঠিক যেন এক ফালি চাঁদ, আহা, আর তার কণ্ঠস্বর হবে ঠিক যেন বসন্তের কোকিল যখন বসন্ত এলে কুহু কুহু করে ডাকে। আমার পুত্রবধূ যখন কোরআন তেলাওয়াত করবে আর তার কণ্ঠস্বর যখন কেউ শুনবে তখন বলবে, আহা, এমন কণ্ঠস্বর জীবনে যেন কখনো শুনিনি। আছে কি এমন পাত্রী আপনার বেগম কাছে? মামা, বেগম মামা আছে, কিন্তু আপনার রাজ্যে এরকম একটিও নেই। আমার রাজ্যে নেই? আপনার রাজ্যের বাইরে 26 পরগনার 26 সৌদাগরের একমাত্র কন্যা কমলা সুন্দরী। চমৎকার কথা বলেছেন। হ্যাঁ? কমলা সুন্দরী তাকে আমি চিনি না, কিন্তু 26 নগরের 26 সৌদাগরকে আমি চিনি। শুনুন ঘটক সাহেব, ওই লোকটা বলে। আজ এই মুহূর্তে 26 নগরের 26 সৌদাগরের ওখানে চলে যাবেন, আর সেখানে গিয়ে আমার ইত্তিলা তাকে দিবেন, তাকে বলবেন আমার পুত্রের জন্য কমলা সুন্দরীকে আমার চাই চাই চাই। হবে না মানে কেন বলেছেন না? আরে আমি হয়েছি শিবনগরের আফসার ঘটক। কি দাদু, যাহা কখনো এই এলাকায় ঘটেনি আজ তাহা ঘটিয়ে যাব। কি ব্যাপার? হ্যাঁ? বেগম মামা তো আমার পকেট খরচ কিন্তু চাচু খাবার দিয়ে গেল না। হ্যাঁ? চাচু খাবার কিছু তো দিয়ে গেল না। বরাবর না, চলে আসুন। আমি একজন সদাগর, হিরে জহরত মনে মুক্তা কোনো কিছুই আমার অভাব নেই, তবু যেন মনে হয় কি যেন আমার নেই। আল্লাহ তাআলা আমার ঘরে একটি পুত্র সন্তান দিলেন না, দিলেন একটি কন্যা সন্তান। ধীরে ধীরে মেয়েটা বড় হতে লাগলো। শোনো, বাণিজ্য বাণিজ্য উপযুক্ত দিয়েই চিন্তা ভাবনা করলে চলবে। এদিকে যে মা কমলা বড় হয়েছে তা কি আপনার কোনো খেয়াল আছে? আমি কমলার কথাই ভাবছিলাম বেগম। শোনো বেগম, ওর বাগানে যেদিন ফুল ফুটবে দেখবে ভ্রমণে সে হাজির হয়ে গেছে। আমিও চাই আমার একমাত্র কন্যাকে ভালো সুপাত্র দেখে বিয়ে দেই। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। এর জন্য তোমাকে চিন্তা করতে হবে না। মেহেরবান খোদা তাআলা যেদিন ওর জুড়ি লাগবে সেই দিনই ওর বিয়ে হবে। বুঝতে আমি হয়েছি শিবনগরের আফসার ঘটক। কে কথা আরে বলছো? তাহা কখনো এই এলাকায় ঘটেনি, তা আজকে ঘটিয়ে যাব। আসসালামু আলাইকুম সদাগর সাহেব। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা হঠাৎ কে আপনি? আপনি আমাকে চিনতে পারছেন না সদাগর সাহেব? আমি হয়েছি শিবনগরের আফসার ঘটক। ও, চিনতে পেরেছি, চিনতে পেরেছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু কিন্তু কি? শুনতে পেলাম আপনার মেয়ে নাকি বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছে। হ্যাঁ, হয়েছে তো। ছোট্টবেলায় দেখেছিলাম। তা আপনার কাছে কি কোনো সুপাত্র আছে? আরে থাকবে না কেন, থাকবে না কেন? আরে দেখতে কিন্তু আমাকে কম সুন্দর দেখে যাচ্ছে না। আগে জামালের বর্ণনাটা দেখ, তারপরে আমারটা বলি। আচ্ছা বলুন, পাত্রটি শিবনগরের ওমর সৌদাগরের একমাত্র পুত্র
জামাল সৌদাগর হচ্ছে পাত্র। জামাল সদাগর জি। সে কি আমার মেয়েকে বিয়ে করবে? আর করবে না মানে 1000 বার করবে। ঘটক সাহেব, অমর সুলতানের সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি আমার বন্ধুবর ছিলেন। তিনি একদিন আমায় বলেছিলেন তার যদি পুত্র সন্তান হয় আর আমার যদি কন্যা সন্তান হয় তাদের সঙ্গে বিয়ে হবে। কিন্তু আজ আমার বন্ধুবর তো নেই। তাই ভাবছি আজ জামালের সঙ্গে আপনি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। আমি আপনার প্রস্তাবে রাজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল কি হলো ঘটক সাহেব? তা সদাগর সাহেব, এটাই বোধহয় আপনার মেয়ে। কি বলছেন ঘটক সাহেব? কেন কেন? এ হচ্ছে আমার বেগম। হ্যাঁ, সুবহানাল্লাহ। ও দিদি, এটাই যদি কমলা না হয়ে থাকে তাহলে কমলা যেন কত সুন্দর। হ্যাঁ, হায় আল্লাহ, ও আল্লাহ, এ কেমন তোমার কুতকুতি গো আল্লাহ। এই ঘটক সাহেব, কি হয়েছে? আমার বিয়ের আগে এই মেয়ে আর মেয়ের মা কোথায় ছিল? এই ঘটক সাহেব, হ্যাঁ? কি ভাবছেন? কিছু বলছেন নাকি আমাকে? আপনি কি ভাবছেন? ভাবছি হুজুর, মেয়ের মা যেমন সুন্দর, মেয়ে না আরো কত সুন্দর হবে। তাহলে কি আমার মেয়েকে আপনি দেখতে চান? না না, আর দেখতে হবে না, আর দেখতে, মেয়ের মাকে দেখেই আমার হয়ে গিয়েছে। তা বলছিলাম কি, একেবারে বিয়ের দিন তারিখটা যদি আপনি অনুমতি দেন তাহলে আমি একবারে ধার্য আমি করতে আপনাকে পারি। অনুমতি দিলাম, আপনি দিন ধার্য করুন। তাহলে আগামী শুক্রবার বেলা 4 ঘটিকার সময় জামাল বাদশাকে বর সাজিয়ে একেবারে আপনার রাজ্যে এসে উপস্থিত হব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি স্বীকার করলাম। তাহলে আগামী শুক্রবারের দিন ধার্য করা হলো। আগামী শুক্রবার দিনই আপনি জামালকে নিয়ে আমার বাড়িতে বর বেশি আসবে। অবশ্যই অবশ্যই, আপনি এদিকে সবকিছু রেডি করেন। আমি বেলা 4 ঘটিকার সময় বর যাত্রী নিয়ে একেবারে আপনার রাজ্যে এসে উপস্থিত হব। তা ঘটক সাহেব, হ্যাঁ? এত দূর থেকে এসেছেন, কিছু না খেয়ে যাবেন কেমন করে? অবশ্যই অবশ্যই, এত দূর হেঁটে যখন এসেছি তারপরেও জামাল বাদশার যে টমটম গাড়িটা, আহা কি ঝাঁকি! রাস্তা ভালো না, জায়গায় জায়গায় অনেক খাদ্য খাদ্য। রাস্তা আমার বুড়িটা একেবারে হ্যাঁ চোচো করছে খিদা। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি ভিতরে বেগম, বলুন স্বামী। যাও তো ঘটক সাহেবকে কিছু খেতে দাও। ঠিক আছে, চলুন ভিতরে, আপনাকে কিছু খাবার দিচ্ছি। চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। হে মেহেরবান খুদা, দিন দুনিয়ার মালিক, আজ যে ওমর সুলতান ছিলেন আমার বন্ধু, তার পুত্রের সঙ্গে আমার কন্যার বিয়ে হতে যাচ্ছে। মেহেরবান খুদা, আমি যেন বিয়ে কাজ অতি সত্বর করতে পারি, ভালোভাবে করতে পারি।